না তারা আস্তে আস্তে আমার জামাকাপ খুলতে লাগলো। আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বাধা দিতে পারলাম না। কিছুক্ষণের মধ্যেই তারা আমার গা থেকে সব জামাকাপড় খুলে আমাকে পুরো উলঙ্গ করে ফেলল। আর আমার উলঙ্গ শরীরটাকে দুজন মিলে চটকাচট্টি করতে থাকল প্রায় 1 ঘন্টা ধরে। আমি তাদের দুজনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারছিলাম না। তারা আমার হাত দুটোকে উপর দিকে ধরল এবং আমার সরাসরি যে বলাতে লাগে, এমনকি আমার মাঠে খেলা করতেও শুরু করে দিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমার গল্প শুনে মস্তিতেই আছো। আজকে আমি তোমাদের কিভাবে আমার হাজবেন্ডের অফিসের দুজন বস আমায় ভয় দেখিয়ে আমার সাথে যা যা করল সেগুলোই তোমাদের বলবো। সেগুলো শুনলে তোমরা মজা পেয়ে যাবে। এটা একটা সত্য ঘটনা, আমার জীবনে ঘটে যাওয়া। চলো বন্ধুরা তাহলে শুরু করি। আমার নাম সৌমিতা এবং আমার হাজবেন্ডের নাম শুভ। আমাদের বাড়ি হলো ব্যান্ডেলে। আমার এই নতুন বিয়ে হয়েছে 1 মাস আগে। আর আমার বাপের বাড়ি হলো বেগমপুরে, সেখানে আমার বাবা মা দাদা আর বৌদি থাকে। আর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আর শাশুড়ি থাকে। কারণ হচ্ছে কি, আমার হাজবেন্ড দিল্লিতে একটা বড় কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানি থেকেই তাকে ওখানে একটা ফ্ল্যাট দেয়া হয় থাকার জন্য। আমি আর আমার হাজবেন্ড 1 সপ্তাহ ধরে ওখানে শিফট হয়ে গেছি। আমাদের জীবন বেশ ভালোই কাটছিল, কারণ হচ্ছে কি আমরা দুজনে একে অপরকে খুবই ভালোবাসি। চলো এবার বলি তোমাদের ঘটনাটা কি হয়েছিল। আমাদের বিয়ের সময় আমার হাজবেন্ড অফিসের সবাইকে নেমন্তন্ন করেছিল। অফিসের সবাইও এসেছিল। আমার হাজবেন্ডের অফিসের 2 বসও এসেছিল। তারা যে গিফটটা এনেছিল সেই গিফটটা দেওয়ার সময় আমার হাতটা চটকাচ্ছিল। তখনই আমি বুঝে গেছিলাম যে এই লোকগুলো সুবিধার নয়। আমার হাজবেন্ডের কাছ থেকে যখন জানতে চাই যে এটাকে, তখন সে বলে এরা দুজন হলো তার অফিসের বস। তাই আমি তাকে আর কিছু বললাম না। ব্যাপারটা সেই দিন ততটাই হয়েছিল। তো এখন আমরা দিল্লিতেই থাকি। আমার হাজবেন্ড অফিসে বেরিয়ে যায় সকালবেলা। সারাদিন আমি ফ্ল্যাটে একাই থাকি, বাড়ির কাজকর্মগুলো করি। আর সন্ধ্যের পরেই শুভ বাড়িতে এসে যায়। তো তার সাথেই গল্প আড্ডা করতে করতেই আমাদের জীবন বেশ ভালোই কাটছিল। হঠাৎ করে শুভ একদিন বাড়িতে এসে বলে একটু প্রবলেম হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল আমাদের চণ্ডীগড়ের ওখানে একটা প্ল্যান আছে, সেখানে একটু প্রবলেম হয়েছে। আমাকে সপ্তাহখানেকের জন্য সেখানে গিয়ে সবকিছু সামলাতে হবে। অফিসের বসেরা বলেছে তোমাকে এই একটা একাই বাড়িতে থাকতে হবে, তো সেটাই ভাবছি কি করব। আমি তখন শুভকে বললাম কোন অসুবিধা নেই, কাজের জন্য তো তোমাকে যেতেই হবে না, তুমি যাও, আমি ঠিক থেকে যাব। আর কোন উপায় না থাকায় শুভকেও কথাটা মানতেই হলো এবং পরের দিন যে তার সেই চণ্ডীগড়ের প্ল্যান্টের ওখানে বেরিয়ে গেল। আমি এখন বাড়িতে একা রয়ে গেলাম। শুভ সেই দিনটা ফোন করে খবর নিতেই থাকলো আর আমি বাড়ির কাজ করতে করতে তার সাথে ফোনে কথা বলতে লাগলাম। কিন্তু ওখানে যাওয়ার পরে শুভ আর আমায় ফোন করতে পারল না। কারণ ওখানে একটা প্রবলেম হয়েছে, সেটা দেখার জন্যই তো ওকে অফিস থেকে পাঠিয়েছে। তাই ওখানে গিয়ে সে আর ফোন করতে পারল না। আমি তার ফোনের অপেক্ষা করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে ঠিক 7টা বেজেছে। এরকম টাইমে আমার ফ্ল্যাটের দরজায় নক হলো। আমি বুঝতে পারলাম না যে এখন কে এসেছে, কারণ সুব্রত বলে গেছে তার 1 সপ্তাহ টাইম লাগবে। তাই আমি ভাবতে থাকলাম যে কে হতে পারে। আমি দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখি দরজার বাইরে শুভ অফিসের 2 বস দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে একটা গিফটের ব্যাগ আছে। যেহেতু ওনারা শুভর অফিসের বস, তাই আমি ওনাদের অসম্মান করতে পারি না। তাই ওনাদের জিজ্ঞাসা করলাম বলুন স্যার কিছু লাগবে আপনাদের? স্যার বলল যে না, তোমাদের তো এই নতুন নতুন বিয়ে হয়েছে, তোমরা দুজনেই এখানে থাকো। তাই শুভকে আর্জেন্ট কাজের জন্য চণ্ডীগড় যেতে হয়েছে, তাই আমরা ভাবলাম দেখে আসি তোমার কোন অসুবিধা হচ্ছে কিনা। আমি বললাম না না স্যার, আমার কোন অসুবিধা হচ্ছে না। তখন স্যার বলল বিয়ের পর তোমাদের বাড়িতে প্রথমবার এলাম, কিছু রান্না করে খাওয়াবে না? আমি বললাম কেন খাওয়াবো না, আপনি বসুন, আমি কিছু রান্না করছি। উনারা দুজন বসল ঘরে ঢুকে সোফাতে এবং আমি ওনাদের জন্য চা বানাতে চলে গেলাম। ওনাদের জন্য চা বানিয়ে আনার পরে ওনাদের দিয়ে ওনাদের জিজ্ঞাসা করলাম আপনারা কি খাবেন বলুন, আমি রান্না করে দিচ্ছি। তখন একজন বস বলল আমরা যেটা খাবো সেটা রান্না করতে লাগবে না, সেটা তৈরি আছে।
আমি অবাক হয়ে গেলাম। আমি তাদের জিজ্ঞাসা করলাম কি এমন খাবেন যেটা রান্না করতে লাগবে না? স্যার বলল আছে একটা কিছু। তুমি এক কাজ কর, তোমার বাড়িতে যেটা আছে তুমি সেটাই রান্না করে দাও। আর একটা কথা ছিল, আমরা অ্যাকচুয়ালি এই টাইমে একটু ড্রিঙ্ক করি, তো তাই আমরা ড্রিঙ্ক নিয়ে এসেছি তার সাথে খাওয়ার জন্য, যদি তুমি কিছু একটু আগে বানিয়ে দাও। আমি বললাম নিশ্চয়ই স্যার, একটু বসুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আমি তো ভেবেই অবাক যে ওনারা প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন এবং ড্রিঙ্ক নিয়ে, জানেন যে শুভ নেই তাও এসেছেন। আমার ব্যাপারটা ঠিক সুবিধার লাগলো না, তাই যেহেতু ওনারা শুভর অফিসের বস, তাই আমি ওনাদের কথা মেনে ওনাদের জন্য কিছু চাকনার ব্যবস্থা করে দিলাম। আর ওনারা ড্রিঙ্ক করতে লাগলো প্রায় রাত্রি 11টা পর্যন্ত। ওনারা গল্প করতে করতে ড্রিঙ্ক করল, ততক্ষণে আমি ওনাদের ডিনার রেডি করে দিলাম। ড্রিঙ্ক করার পরে অন্যরা ডিনার করে নিয়ে আমার সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি কি করব বুঝতে পারছি না, এদিকে শুভ ফোন করছে না, তাই আমি তাদের বিরক্ত না করে আমার রুমে গিয়ে আমি শুয়ে পড়লাম। বন্ধুরা, আমি লাইট না বন্ধ করে ঘুমাতে পারি না। আর ফ্ল্যাটে যেহেতু আমি আর সুখেই থাকি, তাই দরজা বন্ধ করাও হয় না। আমি লাইট বন্ধ করে দিয়ে দরজাটা খোলা রেখে দিয়েই শুয়ে পড়লাম। আমি বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে টের পেলাম যে কেউ আমার বিছানার মধ্যে এসে শুয়ে আছে, এবং যে চাদরটা আমি গায়ে দিয়েছি সেই চাদরটাকে সেও গায়ে দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে চমকে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি আমার দুদিকে দুটো বস শুয়ে আছে এবং আমাকে জড়িয়ে ধরে। তাদের শরীর এতটাই তাগড়া যে আমি তাদেরকে সরাতে পারছি না। তারা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমার গায়ের উপরে পা তুলে। আমি যতটা সম্ভব তাদেরকে ছাড়িয়ে উঠে তাদেরকে বলতে লাগলাম, আপনারা এখানে কি করছেন? তারা আমায় বলতে লাগলো, ও আসলে আমরা একটু নেশার মধ্যে ছিলাম, তো তাই বুঝতে পারিনি কখন এসে এই ঘরে শুয়ে পড়েছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন আপনারা যান। তখন তারা বলল, আমরা এতটাই নেশাতে আছি যে আমরা ড্রাইভিং করে বাড়ি যেতে পারবো না, আজকে আমাদের এখানে থেকে যেতে দাও। আমি কি করব বুঝতে না পেরে তাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এখানেই ঘুমান, আমি অন্য ঘরে গিয়ে ঘুমাচ্ছি। বলে আমি অন্য রুমে গিয়ে বিছানা করে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার দেখি, আমার মনে হলো আমার শরীরের উপরে কেউ হাত বোলাচ্ছে। চোখ খুলে দেখি সেই বস দুজন আমার এই ঘরেও এসে গেছে। আমি তাদের বলতে লাগলাম যে স্যার এটা কি হচ্ছে? তাদের কথাবার্তা তখন চেঞ্জ হয়ে যায়। তখন তারা বলে, যেটা করছিস সেটা চুপচাপ করতে দাও, না হলে তোমার কপালে খুব দুঃখ আছে। আমি তাদের বললাম স্যার এটা ঠিক না, আমি একজনের বউ, আপনারা আমার সাথে এরকম করতে পারেন না। তারা দুজনেই আমার কোন কথা শুনল না এবং ওদের দুজনের যা চেহারা, আমি উনাদের সাথে পেরে উঠতে পারবো না। উনারা আমাকে ধমকাতে থাকলো, যেটা করছি সেটা করতে দাও, না হলে তোমার হাজবেন্ডকে আমরা কাছ থেকে ছাড়িয়ে দেব এবং মার্ডার করিয়ে দেব। আমি তাদের কাছে হাত জোর করে বিনতি করতে থাকলাম, স্যার প্লিজ এরকম করবেন না, এটা ঠিক না, আমি অন্য একজনের বউ, আপনারা আমার সাথে এরকম করতে পারেন না। তারা আমাকে বলল, আমরা কি করতে পারি আর কি করতে পারি না সেটা আমরা খুব ভালো করেই জানি। এই ফ্ল্যাটটাও আমি তোমাদেরকে দিয়েছি, সেই জন্য কাজ চলে গেলে ব্লাডটাও আমার, আর ফ্ল্যাটের মধ্যে যা কিছু আছে সেগুলো আমার। আমি তাদেরকে কি বলবো কিছু বুঝতে পারছি না। তারা আস্তে আস্তে আমার জামাকাপ খুলতে লাগলো। আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বাধা দিতে পারলাম না। কিছুক্ষণের মধ্যেই তারা আমার গা থেকে সব জামাকাপড় খুলে আমাকে পুরো উলঙ্গ করে ফেলল। আর আমার উলঙ্গ শরীরটাকে দুজন মিলে চটকাচট্টি করতে থাকল প্রায় 1 ঘন্টা ধরে। আমি তাদের দুজনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারছিলাম না। তারা আমার হাত দুটোকে উপর দিকে ধরল এবং আমার সরাসরি যে বলাতে লাগে, এমনকি আমার মাঠে খেলা করতেও শুরু করে দিল। সত্যি কথা বলছি বন্ধুরা, আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে আমার এই 1 মাস হলো। তার আগে আমি কোন ছেলের সাথে খেলা করিনি, শুধু আমার হাজবেন্ডের সাথে খেলা করেছি। তাই তার মেশিনটা কত বড় আমি জানি ভালো করে। কিন্তু এই দুজন স্যারের মেশিন দেখে আমি তো অবাক, এগুলো তো আমার হাজবেন্ডের থেকেও দ্বিগুণ। তারা যখন আমার মাঠে খেলা করে তাদের মেশিন নিয়ে, আমি বন্ধুরা যন্ত্রণায় ছটফট করি। আমার কচি মাঠের মধ্যে তারা তাদের এত বড় মেশিনগুলো চালান করে দেয় এবং জোর কদমে খেলতে থাকে আমার মাঠে। আমি যন্ত্রণায় কাতরাতে থাকি আর তাদের কাছে রিকোয়েস্ট করি,
স্যার আমাকে ছেড়ে দিন, আমি পারছি না, আমি আর থাকতে পারবো না। কিন্তু দুজনেই আমার কোন কথাই শোনে না, ঝড় কদমে আমার সাথে খেলা করতে থাকে। সারা রাতে ওরা এক একজন প্রায় 4 বার করে আমার মাঠে খেলল আর আমায় জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে আমার নড়ার পর্যন্ত ক্ষমতা নেই। এত বড় বড় মেশিন যদি মাঠে খেলে তাহলে কারোরই নড়াচড়ার ক্ষমতা থাকবে না, তার উপরে এক একজন 4 বার করে যদি খেলে। তাই আমি ওদের দুজনের মাঝখানে পাশ বালিশের মতন ছুঁয়ে রইলাম, তারা আমাকে চেপে ধরে শুয়ে রইল। সকালে উঠে আমার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা রইল না। আমি তখনও বিছানাতে জামা কাপড় ছাড়াই শুয়ে আছি। জানিনা স্যারেরা জামা কাপড় কোথায় রেখে দিয়ে গেছে। আমি যখন জামা কাপড় খুঁজতে আসতে আসতে বাইরে বেরোই, বাইরে এসে দেখি স্যারেরা তখন সোফাতে বসে কফি খাচ্ছে। তারা নিজেরাই হয়তো কফি বানিয়েছে এবং তাদের শরীরেও একটা জামা কাপড় নেই। আমি দরজার ঘাট থেকে তাদের জিজ্ঞাসা করলাম, আমার জামা কাপড়গুলো কোথায় আছে, আমাকে দিয়ে যান। তারা বলল, আমরা তো সবই দেখে ফেলেছি সুন্দরী, এখন আর জামা কাপড় পরে কি হবে, এখন যতক্ষণ না শুভ আসছে ততক্ষণ তুমি এইভাবেই থাকবে এবং আমরা দুজনেও এইভাবেই থাকব। আমার ওদের কথাটা শুনে আর কালকে রাত্রিরে আমার যা কষ্ট হয়েছিল সেই কথাটা ভেবে আমার শরীর ভয়ে কেঁপে ওঠে। আমি তাদের চিৎকার করে বলতে থাকলাম যে প্লিজ আমাকে আমার জামা কাপড়টা দিয়ে দিন, আমি এইভাবে থাকতে পারবো না। তখন তাদের মধ্যে একজন আমাকে ঘর থেকে বের করে এনে তাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে এবং সোফাতে বসে পড়ে। তখন তারা বলে, শুভর এখন আসতে 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহের জন্য তোমাকে এইভাবেই থাকতে হবে, আর 1 সপ্তাহ আমরা এখানেই থাকব আর তোমার সাথে যা যা করেছি তাই করতে থাকব। তোমার যদি কোন রকম অসুবিধা থাকে বল, তাহলে আমরা শুভকে কাজ থেকে বের করে দেব এবং যেখানে ও এখন গেছে সেখানেই ওর মার্ডার করিয়ে দেব। আমি তাদের পায়ে ধরে বলতে থাকলাম, স্যার প্লিজ এরকম কিছু করবেন না, আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। তখন স্যারেরা বলল, ঠিক আছে, এখন থেকে তুমি এইভাবেই জামা কাপড় ছাড়া 1 সপ্তাহ আমাদের সাথে থাকবে এবং আমরা যা যা বলবো ভালো মেয়ের মতো যদি সেটা করো তাহলে তোমার হাজব্যান্ডকে আমরা প্রমোশনও দেব। আমি কি করব বলো বন্ধুরা, শুভর জীবন বাঁচাতে আমাকে সারাদিন কথা মতনই চলতে হবে। তখন স্যারেরা বলল, আমরা যতক্ষণ কফি খাচ্ছি ততক্ষণ এসো আমাদের মেশিনটা পরিষ্কার করে দাও। আমিও বাধ্য মেয়ের মতো তাদের মেশিনটা আমার মুখ দিয়ে পরিষ্কার করতে থাকলাম। প্রায় 1 ঘন্টা পরে তারা আমাকে মধু খাইয়ে দিল এবং ধমক দিল, একটুও না বাইরে পড়ে পুরোটা খেয়ে নাও। আমি তাদের কথামতো পুরোটা খেয়ে নিলাম এবং যতক্ষণ না শুভ এলো, মানে পুরো 1 সপ্তাহ ধরে স্যারেরা এই ফ্ল্যাটেই রয়ে গেল, আমি তাদের রান্নাবান্না করে খাওয়াতে থাকলাম। তারা আমাকে পুরো ফ্ল্যাটে যখন যেখানে পায় সেইভাবেই আমার মাঠে খেলতে চালু করে দেয়। এই 1 সপ্তাহ আমার যে কি কষ্টের মধ্যে কাটছে তোমাদের কি বলবো বন্ধুরা। প্রথম তো খুবই ব্যথা হচ্ছিল, আস্তে আস্তে মজাও আসে, কিন্তু দুজন হাতটা কাটা সারাদিনে যখন পায় আমার সাথে খেলা করতে চালু করে, এসব করে বলবো কি বন্ধুরা, এক এক দিনে প্রায় এক একজন আমার সাথে 10 থেকে 12 বার করে খেলা করছে। আমি তাদেরকে সামলাতে পারছি না, কারণ তাদের মেশিনটা এতই বড় যে আমি থাকতে পারছি না, কিন্তু তারা আমার কোন কথাই শুনছে না। তারা আমার সাথে যে পারছে যখন পারছে খেলা করেই যাচ্ছে। স্যারেরাও 1 সপ্তাহ ধরে কাজ বাজ না গিয়ে আমার সাথে পড়ে আছে আর আমার মাঠে খেলা করেই যাচ্ছে। আমি তাদের রান্না করে খাওয়াচ্ছি, আবার সারাদিন আমার মাঠে খেলতেও দিচ্ছি, আবার তাদের মেশিনগুলোকে মুখ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি মাঝে মাঝে। আর বন্ধুরা, শুভ যখন ফোন করত তখনই বসেরা বেশি উত্তেজিত হয়ে আমার মাঠে খেলা করত। আমি মুখ টিপে শুভর সাথে কথা বলতাম এবং ছেলেদের খেলা খেতাম। এভাবেই চলে গেল 1 সপ্তাহ। সবুর যেদিন আসার কথা ছিল সেই দিন আমি ভাবলাম এই নরক থেকে হয়তো আজকে আমার মুক্তি হবে, কিন্তু সেই ভাবনাটাও আমার কাল হলো। স্যারেরা তখন আমার সামনে থেকেই শুভকে ফোন করল এবং আমাকে বলল তাদের মেশিনটা পরিষ্কার করে দিতে। আমি তাদের মেশিন পরিষ্কার করতে থাকলাম। শুভকে ফোন করে তারা বলল ওখানে সব ঠিক আছে। শুভ বলল হ্যাঁ। স্যার বলল তুমি এক কাজ কর, আরও 2 দিন ওখানে থেকে দেখো যদি আর কোনো রকম প্রবলেম হয় কিনা। আমি মেশিন পরিষ্কার করতে করতে কতটা শুনেই চমকে উঠলাম। যেহেতু স্যারেরা অর্ডার করেছে শুভকে তো শুনতেই হবে, তাই শুভ বলল আচ্ছা সে ঠিক আছে, আমি আরও 2 দিন থেকেই নায়ক বাড়ি ফিরব। এটা শুনেই স্যারেরা ফোন কেটে দিল এবং আমাকে বলল তাহলে সুন্দরী এখনও 2 দিন আমরা তোমার মাঠে খেলেই বেরাবো।
আমি ছেলেদের বললাম, স্যার আমাকে ছেড়ে দিন, এরকমই যদি চলতে থাকে আমি মরে যাব। আপনারা দুজন মিলে আমার উপরে যা অত্যাচার করেন এরকম ভাবে চলতে থাকলে আমি কি আর বাঁচব? ছেলেরা বলল, কিছু করার নেই সুন্দরী, আমাদের এখন তোমার উপরে মন এসে গেছে, তাই এখনো দুদিন ফুল দমে তোমার সাথে খেলা চলবে। আর বন্ধুরা সত্যি কথা বলছি, আর ওই যে দুদিন আমার উপর দিয়ে স্যারেরা যা ঝড় নিয়ে গেছে সেই এক সপ্তাহতেও আমার মনে হয় না আমার অত কষ্ট হয়েছে বলে। এই দুদিনে স্যারেরা প্রায় একদিন দিনে একজন আমার সাথে 15 বার করে খেলা করেছে। আমার মাঠ খাওয়া হয়ে গেছে, আমার পুরো শরীর ব্যথা হচ্ছে, তাও স্যার এরা আমার মাঠে ননস্টপ তাদের মেশিন দিয়ে খেতেই যাচ্ছে। শুভ আসার আগে পর্যন্ত স্যারেরা আমার সাথে খেলেই গেল এবং শুভ আচার কিছুক্ষণ আগেই স্যারেরা চলে গেল। আমি যা হোক মা হোক করে পুরো ঘর গুছিয়ে ফ্রেশ হয়ে বসে রইলাম। শুভ এলো, খুবই ক্লান্ত লাগছিল তাকে। সে এসে আমাকে বলল ডিনার রেডি করতে। আমি ডিনার রেডি করলাম এবং ডিনার করার পরে দুজনের শুতে চলে গেলাম। শুতে যাওয়ার পরে যখন শুভ তার মেশিন দিয়ে আমার মাঠে খেলা করতে লাগলো তখন বন্ধুরা আমার কোনোরকম মজাই আসছিল না। সে তার মতো খেলা করে শুয়ে পড়ল এবং আমিও খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। তারপর আবার কিছুদিন আগের মতোই চলতে থাকলো। শুভ সকাল বেলা অফিসে চলে যায় আর আমি সারাদিন বাড়িতে কাজ করি আর শুভ সন্ধ্যা বেলা আসে, তারপরে গল্প উঁচু করে আমাদের কাজ চলে যায়। এরকমই কিছুদিন চলছিল। তারপরেই শুভ একদিন অফিসে বেরিয়ে যাওয়ার প্রায় 1 ঘন্টা পরেই আমার ঘরে দরজায় নক হয়। আমি দরজা খুলে দেখি দরজার বাইরে সেই বসেরা দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলতেই তারা ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং আমাকে জাগিয়ে নিয়ে দরজা বন্ধ করে বেডরুমে নিয়ে যায় এবং আবার দুজনে মিলে আমার মাঠে খেলা করে। শুভ আসার প্রায় 1 ঘন্টা আগে তারা আমাকে ছাড়ে এবং বাড়ি চলে যায়। এখন বন্ধুরা এরকমই চলতে থাকবে। শুভ কাজে যাওয়ার পরে তার অফিসের বস দুজন আমার ঘরে চলে আসে এবং সারাদিন ধরে আমার সাথে খেলা করে আর শুভ আসার কিছুক্ষণ আগেই বাড়ি চলে যায়। আর রাত্রিরে এসে শুভ যখন খেলা করে তখন আমার কিছুই মনে হয় না। আমার লাইফ এরকমই চলতে থাকে। বসেরা শুভকে প্রমোশনও দিয়েছে। আর এখন আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। এখন আমি বসে ছাড়া আর থাকতে পারি না। তাহলে বন্ধুরা আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু কমেন্টে, আর ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা তাহলে এখন আসি। শুভর অফিসের বসেদের আসার টাইম হয়ে গেছে, তারা এনে তো আমাকে 2 মিনিটে শান্তিতে বসতে দেবে না, তাই তোমাদের আগে থেকে বলে যাচ্ছি ভিডিওটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাও। তাহলে হয়তো শুভ কাজে যাওয়ার পরে আমি তোমাদের কেউ ডাকতে পারি। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যেতে ভুলবে না কিন্তু। বাই বাই।